হাই এভরিওয়ান। তাহলে আজকে দেখব ওই যে গ্রুপ 15 মৌলগুলো ছিল তাদের পেন্টাহ্যালাইড সম্পর্কে। তাহলে পেন্টাহ্যালাইড বলতে গ্রুপ 15 যে মৌলগুলো ছিল তারা 5টা হ্যালোজেনের সাথে যুক্ত হয়ে পেন্টাহ্যালাইড গঠন করে, তাই না? আচ্ছা, এরপরে এখানে একটা জিনিস আছে যে নাইট্রোজেন পেন্টাহ্যালাইড গঠন করে না। নাইট্রোজেন পেন্টাহ্যালাইড গঠন করে না কেন? তাহলে নাইট্রোজেনের যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখো তো 1s2 2s2 2p3, তাহলে এখানে বাইরের কক্ষে কী আছে 2s আর 2p। তাহলে এই 2s 2p থাকার জন্য এখানে তুমি বাইরের কক্ষে 5টা ইলেকট্রন পাচ্ছ ঠিকই, কিন্তু এর তো 2d নেই। তাহলে 2d না থাকার জন্য এই 2s এর ইলেকট্রনটা এটা কখনোই উচ্চতর কক্ষে যেতে পারবে না। এবার তুমি যদি বলো যে 2s এর ইলেকট্রনটা আমি 2p-তে নিয়ে যাব, তাহলে 2p-তে নিয়ে গেলে কী হবে? এই সিনারিওটা হবে। তাহলে এখানেও দেখো সিঙ্গেল ইলেকট্রন 3টেই আছে, তাহলে সিঙ্গেল ইলেকট্রন যতগুলো থাকে ততগুলোই ম্যাক্সিমাম বন্ড করতে পারে। তাহলে এখানে 3টে সিঙ্গেল ইলেকট্রন থাকার জন্য এই নাইট্রোজেন সবসময় 3টেই বন্ড করবে, 3টের বেশি বন্ড করতে পারবে না। সাপোজ NF3 তৈরি করছে, তাহলে এফের সাথে 3টে বন্ড করলো, বোঝা গেল? তাহলে ফাঁকা ডি না থাকার জন্য এই একটা ইলেকট্রন এখানে জাম্প করে 5টা আনপেয়ার ইলেকট্রন বা 5টা সিঙ্গেল ইলেকট্রন করতে পারবে না, তার জন্য 5টা বন্ড করতে পারবে না। এই কেসটাই যদি আমি ফসফরাসের ক্ষেত্রে ধরি, ধরো PCl5, তাহলে ফসফরাস 5টা বন্ড করেছে, মানে পেন্টাহ্যালাইড গঠন করেছে। এটা কীভাবে করছে? তাহলে ফসফরাসের কনফিগারেশন হয় 1s2 2s2 2p6 3s2 3p3। তাহলে এখানে যে বাইরের কক্ষে কী আছে 3s আর 3p, তাহলে 3s 3p থাকার পরে 3dটা 0 আছে, মানে 3dতে কোনো ইলেকট্রন নেই। তাহলে এখানে এসে দেখো দুটো পি আছে, 3টা ডিতে 0, তাহলে এখানে 3টে সিঙ্গেল ইলেকট্রন আছে। এরপরে যখন তুমি এটাকে এক্সাইট বা উত্তেজিত করবে তখন কি হবে? একটা ইলেকট্রন এখানে জাম্প করবে। তাহলে একটা ইলেকট্রন জাম্প করলে তুমি কটা সিঙ্গেল ইলেকট্রন পাচ্ছ? তাহলে 1 2 3 4 5, 5টা সিঙ্গেল ইলেকট্রন পাচ্ছ। তাহলে 5টা সিঙ্গেল ইলেকট্রন 5টা সিএলের সাথে বন্ড করতে পারবে, তার জন্য এরা পেন্টাহ্যালাইড গঠন করে। তাহলে এই এনের ডি না থাকার জন্য এই নাইট্রোজেন কখনোই পেন্টাহ্যালাইড গঠন করতে পারে না। এরপরে বিভিন্ন ধরনের পেন্টাহ্যালাইড কীভাবে গঠন করা যাবে তারপরে বিক্রিয়াগুলো দেখানো আছে, দেখো। তাহলে ওখানে যখন তুমি বিভিন্ন যৌগের সাথে ওই হ্যালোজেন ঘটিত কোনো মৌল, মানে হ্যালোজেন ঘটিত কোনো যৌগের বিক্রিয়া করাবে, তখন তুমি পেন্টাহ্যালাইড গঠন করতে পারো। যেমন ধরো ফসফরাস, এখানে তুমি একটু বেশি পরিমাণে হ্যালোজেন দিয়ে দাও, 10টা Cl2, তাহলে কী হবে? PCl5। যদি কম Cl দিতে, ধরো 3টে Cl2, তাহলে PCl3 হতো। এরপরে যদি PCl3-তে আর একটা Cl2 দিয়ে দাও, তাহলে কী হবে? PCl5। এরকম ধরো একটা আর্সেনিকের কম্পাউন্ড আছে AS4O10, এখানে দিয়েছে 10টা F2, যথেষ্ট পরিমাণে ফ্লোরিন দেওয়া আছে, তাহলে আর্সেনিকের পেন্টাহ্যালাইডটা গঠন হবে, তার সাথে অক্সিজেন উৎপন্ন হবে। তাহলে এইভাবে বিভিন্ন যৌগ বা মৌলের সাথে ওই হ্যালোজেন ঘটিত যৌগগুলো বিক্রিয়া করে বা অণুগুলো বিক্রিয়া করে পেন্টাহ্যালাইড গঠন করে। তাহলে বুঝতেই পারছো যে এখান থেকে কোশ্চেন আসার প্রবাবিলিটি খুব কম। তাহলে এগুলো দেখেই ফিল করতে হবে যে এখান থেকে পেন্টাহ্যালাইড তুমি পেতে পারো, কারণ এখানে ফ্লোরিনের পরিমাণ বেশি আছে বা ক্লোরিনের পরিমাণ বেশি আছে, বা ওই যৌগে ফ্লোরিন বা ক্লোরিনের পরিমাণ বেশি আছে। তাহলে এগুলো দেখে একটু ফিল করতে হবে, ওকে? এরপরে এই যে পেন্টাহ্যালাইডের গঠনগুলো হয়, এটা আমরা ক্লাস 11-এই দেখেছি। কি স্ট্রাকচার হয়? ট্রাইগোনাল বাইপিরামিডাল। তাহলে ধরো PCl5-এর যদি স্ট্রাকচারটা আমি ডিসকাস করি, তাহলে ফসফরাসের এই 3 দিকে 3টে বন্ড থাকে, আর উপরে একটা নিচে একটা বন্ড। তাহলে এই উপরের নিচে যে বন্ডগুলো আছে এগুলোকে বলা হয় এক্সিয়াল বন্ড, এগুলোকে এক্সিয়াল বলে। আর এই যে সাইডের বন্ডগুলো এগুলোকে বলা হয় ইকুইটোরিয়াল। হয়েছে? আর কি জানি যে এক্সিয়ালের যে বন্ধন দৈর্ঘ্য, এই বন্ধন দৈর্ঘ্যটা ইকুইটোরিয়ালের চেয়ে বেশি হয়, ব্যাস এইটুকুই হলো। এরপরে এদের প্রপার্টি বা ধর্ম। তাহলে এই যে PCl5টা আছে এটা হচ্ছে একটা ক্লোরিনেটিং বিকারক। ক্লোরিনেটিং বিকারক মানে কি? ও ক্লোরিন প্রোভাইড করতে পারবে। কিভাবে? তাহলে যদি PCl5 তুমি নাও, এটাকে হিট করলে এখান থেকে কী পাবে? PCl3 + Cl2। যেরকম PCl3 আর Cl2 বিক্রিয়া করলে PCl5 পাওয়া যায়, সেরকম PCl5টাকে হিট করলে PCl3 আর Cl2 পাওয়া যায়। এই যে Cl2 পাওয়া গেল মানে এটা ক্লোরিন প্রোভাইড করলো, তার জন্য এটাকে ক্লোরিনেটিং বিকারক বলা হয়। ক্লিয়ার?
এরপরে এই যে ফসফরাসের বিভিন্ন হ্যালাইড আছে, যেমন PCl5, PBr5, PI5, ওইগুলো বিভিন্ন ফেজে বিভিন্ন রকমভাবে থাকে। হয়েছে? তাহলে PCl5টা যদি গ্যাস ফেজে রাখো তুমি, ওটা PCl5 হিসাবেই থাকবে। এরপরে সলিড ফেজে যদি PCl5কে রাখা হয়, তখন দুটো PCl5 একসাথে থাকে সলিড ফেজে, কারণ সলিডের ক্ষেত্রে অণুগুলো কাছাকাছি থাকে খুব। তাহলে দুটো PCl5 যখন একসাথে থাকবে, তখন একটা Cl বর্জন করে আর একটা PCl5-এ ডোনেট করে দেবে। তাহলে এটা কি তৈরি করবে? PCl4 প্লাস, কারণ এখান থেকে Cl মাইনাসটা বেরিয়ে গেছে, আর একটা PCl6 মাইনাস, কারণ এটা Cl মাইনাসটা গ্রহণ করেছে। ক্লিয়ার? PBr5-এর ক্ষেত্রে কি হয়? তাহলে এটা গ্যাস ফেজে যখন থাকে তখন PBr5 হিসাবেই থাকে, কিন্তু সলিড ফেজে যখন থাকে তখন ওই PBr5-এর একটা বিয়ার বর্জন করে দেয়। কেন বলো তো? এই যে বিয়ারের আকারটা অনেক বড় হওয়ার জন্য একটা ফসফরাস 5টা বিয়ারকে ধরে রাখতে পারে না, তার জন্য একটা বিয়ার বর্জন করে দেয়। তাহলে একটা বিয়ার যদি বর্জন করে দেয়, ওখানে কি পাবে? PBr4 প্লাস আর বিয়ার মাইনাস। তাহলে সলিড ফেজে এইভাবে থাকে আর কি। হয়েছে? আচ্ছা, আয়োডিনের ক্ষেত্রেও সেম কেস, Pi4 প্লাস আর I মাইনাস, কারণ আয়োডিনের গঠন বা স্ট্রাকচার অনেক বড়, তার জন্য একটা আয়োডিন ইজিলি ওখান থেকে চলে যায়। হলো? আচ্ছা, এরপরে লুইস অ্যাসিড হিসাবে এরা ক্রিয়া করতে পারে। লুইস অ্যাসিড মানে কি? যারা ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে তাদেরকে বলা হয় লুইস অ্যাসিড। তাহলে যখন তুমি ধরো আমি বলছি EX5, যেখানে ইটা হচ্ছে তোমার ওই গ্রুপ 15 মৌলগুলো নাইট্রোজেন বাদ দিয়ে, কারণ নাইট্রোজেন পেন্টাহ্যালাইড গঠন করে না, আর এক্স হচ্ছে হ্যালোজেন। তাহলে যখন তুমি এখানে একটা এক্স মাইনাস দিয়ে দেবে বা Cl মাইনাস বা Br মাইনাস দিয়ে দেবে, তাহলে ওখানে এক্সট্রা ইলেকট্রন আছে। আর এই যে ইটা আছে মানে ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এদের তো ফাঁকা ডি থাকে। তাহলে এক্স মাইনাস তার ইলেকট্রন ওই ফাঁকা ডিতে দান করতে পারবে। তাহলে কি তৈরি করবে? EX6, যেহেতু ইলেকট্রন দিয়েছে তার জন্য শেষে মাইনাস। এবার যখন তুমি গঠন দেখবে, এই এর চারপাশে 5টা এক্স আছে, তার জন্য এটা হয়ে যায় sp3d, হাইব্রিডাইজেশন ক্লাস 11, এটার গঠন হয় sp3d2। তাহলে হাইব্রিডাইজেশনটা চেঞ্জ হয়ে যায়। হলো? এরপরে আর্দ্র বিশ্লেষণ। তাহলে যখন তুমি ধরো PF5 আছে, এটাকে আর্দ্র বিশ্লেষণ করছো কি দিয়ে? জল দিয়ে। এখান থেকে কী তৈরি হবে? POF3 তার সাথে দুটো HF। বুঝেছে? আচ্ছা, ওকে। ট্রাইহ্যালাইডগুলো তো আর্দ্র বিশ্লেষণ আগের ক্লাসে বলেছিলাম, মেকানিজমও করে দিয়েছিলাম, তো ওইগুলো তো এখানে কিছু বলার নেই। ওকে, এরপরে ধাতুর সাথে বিক্রিয়া। তাহলে ধাতুর যেরকম যোজ্যতা হয়, এই যৌগ বা এই মৌলগুলো সেরকম ধরনের বিক্রিয়া করে। কীরকম? ধরো তুমি ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করতে চাও নাইট্রোজেনের, তাহলে ম্যাগনেসিয়ামের যোজ্যতা কত হয়? +2, নাইট্রোজেনের -3। তাহলে এখান থেকে তোমায় কী তৈরি করতে হবে? Mg3n2। কেন? কারণ ম্যাগনেসিয়াম +2 হয়, নাইট্রোজেন -3 হয়। তাহলে +2 আর 3 এ গুণ করলে +6, -3 আর 2 এ গুণ করলে -6, তাহলে ওভারঅল 0 হচ্ছে। তার জন্য Mg3n2 হয়। তুমি এটাকে Mgn লিখতে পারো না। কেন? কারণ Mg+2 নাইট্রোজেন -3, তাহলে ওভারঅল 0 হচ্ছে কি? হয়নি। তাহলে যোজ্যতাটাকে ব্যালেন্স করার জন্য Mg3n2 এরকম গঠন করে। তাহলে এরকম বিভিন্ন মৌলের সাথে বিক্রিয়া করে, ধরো সোডিয়াম, তাহলে সোডিয়াম কত হয়? +1। আর্সেনিক কত হয়? -3। তাহলে Na3AS, তাহলে এটা +1, এটা -3। তাহলে 3টে সোডিয়াম মানে +3, একটা AS মানে -3, ওভারঅল 0। তাহলে এইভাবে বিক্রিয়া করে। আচ্ছা, এরপরে নাইট্রোজেনের অস্বাভাবিক আচরণের কারণ। তাহলে অস্বাভাবিক আচরণ বলতে কি? ম্যাক্সিমাম মৌল দেখলে যে পেন্টাহ্যালাইড গঠন করে, কিন্তু নাইট্রোজেনটা হ্যালাইড গঠন করছে না, পেন্টাহ্যালাইড। কেন? কারণ আর ফাঁকা ডি নেই। তাহলে এইগুলো হচ্ছে অস্বাভাবিক আচরণ। তা অস্বাভাবিক আচরণের কারণ কী কী হতে পারে? নাইট্রোজেনের আকারটা খুব ক্ষুদ্র, কারণ একদম উপরে থাকে। ইলেকট্রোনেগেটিভিটি খুব হাই, কারণ উপরে থাকে। আচ্ছা, এরপরে ওই নাইট্রোজেনের মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কাজ করে। হয়েছে? আর নাইট্রোজেনটা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়। কেন বলো তো? এই যে N ট্রিপল বন্ড N, এই যে মাঝে ট্রিপল বন্ড থাকার জন্য দুটো নাইট্রোজেন খুব শক্তভাবে আবদ্ধ থাকবে, তাহলে এটা ইজিলিকে ভাঙা যাবে না। যদি ভাঙা না যায় তাহলে এটা রাসায়নিকভাবে বেশি সক্রিয় হবে না। ক্লিয়ার? নেক্সট, D-P বন্ধন গঠন করতে পারে না। D-P বন্ধন গঠন করতে পারে না। তাহলে P কখন হয়?
পি পি অরবিটালের মধ্যে ওভারল্যাপের ফলে হয়। ডি পাই কখন হয়? ডি পাই পি পাই, ডি আর পি এর ওভারল্যাপের ফলে হয়। তাহলে নাইট্রোজেনের ডি তো অরবিটালেই নেই, তাহলে ডি পাই পি পাই হবে কোথার থেকে? বুঝলে? তার জন্য এরা ডি পাই পি পাই বন্ধন গঠন করতে পারে না। ব্যাস, এইগুলো হচ্ছে নাইট্রোজেনের অস্বাভাবিক আচরণ, মানে নাইট্রোজেন এই কারণে অস্বাভাবিক আচরণগুলো দেখায় আর কি। হয়েছে? ওকে, তাহলে নেক্সট ক্লাসে ওই ডাইনাইট্রোজেন বা N2 ওই সম্পর্কে শুরু করব। তো ওই ক্লাসে ওই ডাইনাইট্রোজেন আর অ্যামোনিয়ার পোর্শনটা কিছুটা হয়ে যাবে। তারপরে নেক্সট ক্লাসে অ্যামোনিয়াটা শেষ হয়ে যাবে আর নাইট্রোজেনের অক্সাইডগুলো শেষ হয়ে যাবে। তারপরে নাইট্রিক অ্যাসিড শুরু করব। তাহলে এই ক্লাসে কমই হলো একটু, এরপরের ক্লাসে ডাইনাইট্রোজেন শুরু করব। থ্যাংক ইউ।